অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ইউথ ভয়েস। আমরা আজকে আমাদের আয়োজন নিয়ে উপস্থিত হয়েছি উত্তরা ইউনিভার্সিটিতে। আমাদের সাথে অংশগ্রহণ করছেন এখানে শিক্ষার্থীরা এবং আছেন 5 জন বিশিষ্ট ব্যক্তিত্ব। চলুন প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার প্রথমেই আছেন ডান দিক থেকে ডক্টর নজরুল ইসলাম, ডিন স্কুল অফ বিজনেস, উত্তরা ইউনিভার্সিটি। তারপর আছেন মাসুদ সেজান, নাট্যকার ও পরিচালক। মাঝখানে আছেন প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা, প্রো ভাইস চ্যান্সেলর, উত্তরা ইউনিভার্সিটি। এরপর আছেন তপু রায়হান, তরুণ প্রতিনিধি। সবশেষে আছেন মৌসুমী ইকবাল, সঙ্গীত শিল্পী। আমাদের আজকের আলোচনা শুরু করব আপনাদের নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সামাজিক নিরাপত্তা ও অবক্ষয় রোধে ডিজিটাল বাংলাদেশ কতটুকু সক্ষম। এই বিষয় নিয়ে আপনারা কি মনে করেন তা জানতে চাইব এবং নজরুল স্যার প্রথমে চলে যাবো আপনার কাছে। ডিজিটাল বাংলাদেশ অর্থ হচ্ছে যে সর্বক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজির ব্যবহার। এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে একজন সাধারণ মানুষ পর্যন্ত সার্ভিসগুলি যেন একটি রাষ্ট্র খুব স্বল্প সময়ের মধ্যে এবং পারফেক্টলি পৌঁছে দিতে পারে, তার জন্য যে ইনফরমেশন বেসড ভিত্তিক যে ব্যবস্থা, সেটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বা বাংলাদেশ সরকার এটা চাচ্ছে। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশ সরকারের একটি প্রোগ্রাম আছে, সেটি হচ্ছে যে অ্যাক্সেস টু ইনফরমেশন। আমি মনে করি যে যদি একটি সমাজে সামাজিক নিরাপত্তা এনশিওর করা যায় বা করতে হয়, তাহলে এটি শুধুমাত্র ব্যক্তি লেভেল থেকে চিন্তা করলে হবে না। এদের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রকে এগিয়ে আসতে হবে। মূল্যবোধ বা এই যে যুব সমাজের অবক্ষয়, এই বিষয়গুলো অবক্ষয় ঠেকানো খুব কঠিন বিষয় হবে না। ধন্যবাদ স্যার। মাসুদ ভাই, চলতে হবে আপনার কাছে। ডিজিটাল বাংলাদেশ কতখানি সক্ষম? আমি মনে করি 50-50। তার কারণ হচ্ছে যে সিস্টেমটা তো ডিজিটাল যদি বলি আমি, সেটা একটা যান্ত্রিকতা, কিন্তু এক ধরনের যান্ত্রিকতা। সেই যান্ত্রিকতাকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করছি মানুষ। সেই মানুষটা যদি সেই যন্ত্রের যে কমান্ডে যন্ত্রটা কাজ করবে, সেই কমান্ডে গিয়ে যদি কোনো রকম 2 নম্বরই করে, কোনো রকম ভুল করে, কিংবা তার নৈতিকতার জায়গাটাই যদি ঘাটতি থাকে, তাহলে যন্ত্রটা কিন্তু সঠিকভাবে কাজ করবে না। এখন টেকনোলজিকে আপনি অস্বীকার করে সামনে যেতে পারবেন না, কিন্তু টেকনোলজিকে আপনি মিসইউজ করছেন কিনা সেই বিষয়টা মানে ভাবা খুব জরুরি। ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের উৎকৃষ্ট একটি মাধ্যম হিসেবে আমরা পেয়েছি, কিন্তু ফেসবুককে কি আমরা সঠিকভাবে ব্যবহার করছি? যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে এর শুভ দিকগুলো আমরা কিভাবে মানে কাজে লাগাবো? মানে অবশ্যই সক্ষম, কিন্তু সেখানে আমাদের নীতি এবং নৈতিকতাকে যোগ করতে হবে। ধন্যবাদ। লেখা ম্যাম, চলতে হবে আপনার কাছে। সাইবার ক্রাইম যারা করে, আমরা তাদেরকে বলি প্রযুক্তি সন্ত্রাসী। এই প্রযুক্তি সন্ত্রাসীদের বিরুদ্ধে বা এদেরকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকার 2006 সালে 56 সচেতনতার যে বিষয়টা, এই বিষয়টা কিভাবে বাড়ানো যায়, আমরা কিভাবে সচেতন হতে পারি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের শিশুরা তারা বিভিন্ন অ্যাডাল্ট সাইট হাতের কাছে পেয়ে যাচ্ছে, সার্চ দিলে বের হয়ে যাচ্ছে। এর জন্য একটা নীতিমালা দরকার বা কোনো একটা কিছু দরকার। এটা বন্ধ হলে আমার মনে হচ্ছে যে সামাজিক যে অবক্ষয় হচ্ছে সেটা অনেকাংশে রোধ হবে। এটা সহজলভ্যতা দূর করাটা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। ম্যাম, এই প্রশ্নটির সাথে আমিও একমত। আজকাল আমরা দেখি যে যারা অভিভাবক আছেন, বাবা মারা নিজেরাই বাচ্চাদের থামানোর জন্য বলে দেয় যে আইপ্যাড ইউজ করো, গেম খেলো, তো তারাই তো এই যে অ্যাক্সেসটা করে দিচ্ছে বাচ্চাদের কাছে। এই বিষয় নিয়ে ম্যাম আমি আপনার কাছে জানতে চাই। আমি বলছিলাম উন্নত বিশ্বে 18 বছর না হলে সে ফেসবুক খুলতে পারবে না, এরকম আইন আছে, কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটি এখনো চালু হয়নি। এই প্র্যাকটিস আমাদের করতে হবে। এটা করার জন্য কাদেরকে এগিয়ে আসতে হবে? সবার আগে পরিবারকে এগিয়ে আসতে হবে, বাবা মাকে এগিয়ে আসতে হবে। বাবা মার সতর্ক দৃষ্টি থাকতে হবে সন্তানের প্রতি। সে অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত তাকে খেলাধুলা, বাংলাদেশের কালচারের সাথে যে বিষয়গুলি আছে, যেমন গান, যে সাইডে ভালো করছে, কেউ গান, কেউ নাচ, কেউ আবৃত্তি, কেউ আর্টে ভালো করছে, কেউ খেলাধুলায় ভালো করছে, তাদেরকে সেই সব কাজের সঙ্গে সম্পৃক্ত করিয়ে দেওয়া বা তারা সেই কাজগুলি করতে পারছে কিনা সুযোগ করে দেওয়া। পাশাপাশি স্কুল, প্রতিষ্ঠান, প্রতিবেশী, পাড়ার যারা আছেন মুরব্বী, প্রত্যেককে এগিয়ে আসতে হবে ওই সন্তানকে
সুপথে নিয়ে আসবার জন্য, কারণ এরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। আমাদের দায়িত্ব এই সন্তানকে সুসন্তান হিসেবে বেড়ে তোলবার দায়িত্ব আমাদের সকলের। আমি প্রথম প্রশ্ন নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো, সচেতনতার একটি প্রশ্ন ছিল, আপনি এই বিষয়ে কি মনে করেন? তরুণ সমাজের একজন প্রতিনিধি হিসেবে আমি বলবো, প্রথমত হচ্ছে যে আমার এতটুকু বয়স হয়েছে, আমি আমার পজিটিভ কোনটা নেগেটিভ আমি বুঝতে পারি। তো আমাকে কেউ একটি বোম আইনা দিল, একটি কলা আইনা দিল, তো আমি যদি বলি যে না আমার বোমটা ভালো লাগছে আমি এটা খাবো, আর আমি যদি বলি না ঠিক আছে কলাটা ভালো লাগে না এটা ঢিল দেবো, এটা আমার বিবেকের উপর ডিপেন্ড করে। তো আমি যদি অ্যাটলিস্ট এতটুকু সেন্স যদি আমার মধ্যে না থাকে যে পজিটিভ সাইডটা আমার গ্রহণ করা উচিত, নেগেটিভটা বর্জন করা উচিত, অথবা যেটা নেগেটিভ সাইড ওটাকে কিভাবে কনভার্ট করে পজিটিভলি ইউজ করা যায়, ওইটা যদি আমি এতটুকু যদি আমি অ্যাডাল্ট না হই, তাহলে আমি বলবো আমার বয়স বাড়ছে, আমার মেন্টালিটি এখনো অ্যাডাল্ট হয়নি। আরেকটু ছোট্ট ব্যাপার অ্যাড করবো, মিডিয়া হচ্ছে অন্যতম একটা প্রধান বিষয় যার মাধ্যমে আমরা সবকিছু দেখছি। পজিটিভটাও মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে আসছে, নেগেটিভটাও মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে আসছে। তো গভর্নমেন্টের কাছে যেহেতু ক্ষমতা আছে, তারা চাইলে এরকম একটা ব্যবস্থা করতে পারেন যে যেগুলো পজিটিভ সেগুলো শুধু টেলিকাস্ট করা হবে, নেগেটিভগুলো আমাদের কাছে পৌঁছাবে না। তো অবশ্যই এখানে প্রযুক্তির হাত যেহেতু রয়েছে, সো প্রযুক্তির মাধ্যমে আমরা এই সমস্যার একটা সমাধান অবশ্যই বের করতে পারি। ধন্যবাদ। দর্শক, তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে কি করা যায়, আপনাদের কি মনে হয়? শেয়ার করুন আমাদের পেজে www.facebook.com/youthvoice.actv। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আবার চলে যাব আপনাদের কাছে এবং জানতে চাইবো আপনাদের কি প্রশ্ন রয়েছে আমাদের আজকের আলোচ্য বিষয়টি নিয়ে। আপনি? জি, আমার প্রশ্ন হচ্ছে, উন্মুক্ত আকাশ সংস্কৃতির মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতি বিলীন হয়ে যাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, এক্ষেত্রে দেশীয় সংস্কৃতি ধরে রাখার জন্য সরকারের কি করণীয় হতে পারে বলে আপনারা মনে করেন? আচ্ছা ম্যাম, আপনার কাছে যাই। সব পদক্ষেপই তো সরকার নেবে না, সরকারের একার পক্ষে সম্ভব নয়। এর পাশাপাশি আমাদেরকে এগিয়ে আসতে হবে, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, গোষ্ঠী, এনজিও, আপামর জনসাধারণকে এগিয়ে আসতে হবে এটি প্রতিরোধ করার জন্য। আমাদের সংস্কৃতি ধরে রাখার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি, সরকারের সাথে সাথে আমরা কি করতে পারি? মাসুদ ভাই। এখানে দুইটি বিষয়। প্রথমত হচ্ছে যে সামাজিক শব্দটি বললেই কিন্তু আমার মনে হয় যে সমাজ কোত্থেকে হলো, পরিবার থেকে হলো, পরিবার কোত্থেকে হলো, ব্যক্তি থেকে হলো। তো ব্যক্তি থেকে এবং পরিবার থেকে আসলে ব্যাপারটা শুরু। যে আমার বারবারই মনে হয় এবং আমি অনেক জায়গায় বলেছি যে আমাদের আসলে প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা সেখানেই একটি গলদ কিন্তু মানে রয়ে গেছে। আমার বাবা মা আমি ধরে নিলাম আমার বাবা মা মানে অশিক্ষিত মানুষ, তারা স্কুলে যাননি। বেশিরভাগ বাবা মাই কিন্তু আমাদের তাই, আমরা শুধু শহরে চিন্তা করলে কিন্তু চলবে না। তো তাদের বাবা মাকে মানে বাবা মা একজন সন্তানকে কিভাবে লালন পালন করবে সেরকম কোনো আমাদের কোনো মানে সিস্টেম কিন্তু নেই। সেটা মানে রাষ্ট্রীয় পর্যায় থেকে হোক কিংবা সামাজিক পর্যায় থেকে হোক, সেরকম কোনো কিছু নেই। দ্বিতীয়ত আমরা কেন জানি আমার কাছে মনে হয় যে আমরা একটু মানে অভাগা জাতি। এই অর্থে বলছি যে যেমন এই যে বিদেশি সংস্কৃতির প্রসঙ্গটা যখন আসলো, যে আমরা সারা বিশ্বের সমস্ত চ্যানেলই আমরা দেখতে পাচ্ছি কিংবা দেখতে বাধ্য হচ্ছি, কিন্তু আমাদের চ্যানেলগুলো আমরা বাইরে দেখাতে পারছি না। আমাদের সংস্কৃতি তারা দেখে, তাহলে তারা বুঝবে যে আমরা কত রিচ, কিন্তু সেই দেখানোর সুযোগটা আমাদের নেই। তাহলে এই দিকগুলোই আমরা কেন মনোযোগ দিচ্ছি না, এবং আমাদের দেশের চ্যানেল মালিকরাই এখন তাদেরকে হায়ার করে আনছে যে নকল দিয়ে নাকি নকল ঠেকাবে। কিন্তু আমি আপনার কথার সূত্র ধরে একটা কথা বলতে চাই, আমাদের দেশের নাটক বা টিভিতে যে প্রোগ্রামগুলো হচ্ছে এগুলো অনেক উঁচু মানের। আমরা কিন্তু কোনো আমাদের কালচারকে বিকৃত করছি না। ঘুম থেকে উঠে যে অবস্থায় কি আরেকটি প্রশ্ন নিয়ে আসবো। হ্যাঁ, শিওর। জি, আপনি? বর্তমান সময়ে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক, কিন্তু এই ফেসবুকে কিছু ব্যক্তি রয়েছে যারা অসামাজিক ছবি পোস্ট করে থাকে, যার ফলে এটা এক ধরনের অপরাধ। এই অপরাধ দমনে ডিজিটাল কোনো পদ্ধতির ব্যবস্থা করা হয়েছে কিনা এটা আমরা জানতে চাই। স্যার, আপনার কাছে যাবার আগে আমরা একটি প্রশ্ন নিয়ে আসবো। আরেকজন? জি, আমার প্রশ্ন হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা
মানবাধিকার লঙ্ঘন কিনা? বুঝতে হবে মানব অধিকার, মানুষের অধিকার। আমি যদি কাউন্টার প্রশ্ন করি, যখন ফেসবুক ছিল না তখন মানবাধিকারের মধ্যে ফেসবুকের বিষয়টা ছিল না, তাই না? ছিল না। যখন টেলিভিশন ছিল না তখন, বা চ্যানেল ছিল না তখন, চ্যানেল দেখার কোনো অধিকার আমাদের ছিল না। সুতরাং মানবাধিকারের বিষয়টি এটি একটি সময় ভেদে অধিকার মানুষের তৈরি হয়। একসময় আমাদের তেমন কোনো অধিকার ছিল না, কারণ তেমন কোনো সুযোগ আমাদের সামনে ছিল না। এখন আমাদের সামনে অনেক সুযোগ, অনেক অধিকার আমরা দাবি করি। তবে এটা খেয়াল রাখতে হবে, মানবাধিকার শুধুমাত্র সবকিছুর অধিকার না, মানবাধিকারেরও কতগুলা লিমিটেশন আছে, কতগুলো ক্রাইটেরিয়া আছে। যে কোনো কিছু আমার অধিকার হতে পারে না। এবং আমি মনে করি যে একটি জাতি বা একটি দেশ বা একটি ন্যাশন সেই বিষয়গুলিকে অ্যাড্রেস করতে হবে, যেন মানে এমন কোনো প্রবলেমেটিক কোনো ইস্যু তৈরি না হয় যেটা মানুষের অধিকার খর্ব করে। যে কথা বললে সমাজের ক্ষতি হয়, যে কাজ করলে সমাজের ক্ষতি হয়, যুব সমাজের অবক্ষয় হয়, সামাজিক অবক্ষয় হয়, সেই কথা অধিকারের মধ্যে আসতে পারে না, সেই কাজ অধিকারের মধ্যে আসতে পারে না। সুতরাং আমাদের অধিকার যে কি সেটাও ডিফাইন করার দরকার আছে। বর্তমান অবস্থায় অধিকার কোন কোন এরিয়াতে কি পরিমাণ অধিকার সেটা আমাদের বোঝা আমার মনে হয় প্রয়োজন আছে। জি জি, ধন্যবাদ স্যার। জি, আজকাল দেখা যাচ্ছে যে আমাদের বাবা মা উভয়ই চাকরিজীবী, তো তারা তাদের বাচ্চাদের খোঁজ খবর নেওয়ার জন্য বয়স হওয়ার আগেই তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছে। এটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, বাবা মার সর্বোপরি রাইট আছে তার শিশুর বা তার সন্তানের সবসময় সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা, তার খোঁজ খবর নেওয়া। তো মোবাইল আমাদের দেশের বর্তমানে, আমাদের দেশে না সমগ্র পৃথিবীতে একমাত্র এবং অন্যতম প্রধান মাধ্যম যার মাধ্যমে আমরা খোঁজ খবর নিতে পারছি। তো একটা শিশুর হাতে ফোন তুলে দেওয়াটা আমি বলবো আমার দিক থেকে অবশ্যই যুক্তিযুক্ত। তবে ফোনটা আমি দিচ্ছি, ফোনের কিন্তু অনেক রকম ইউজ আছে, অনেক রকম ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন ধরনের ফোন পাওয়া যাচ্ছে। কিছু ফোন আছে শুধু কল করার জন্য যথেষ্ট। এখন আমি আমার শিশুর হাতে ফোন তুলে দেব, কোন ফোনটা তুলে দেবো এটা আমার উপর ডিপেন্ড করে, শিশুর উপর না। তো আমি যেহেতু তার সাথে যোগাযোগের জন্য তার কোনো কিছু প্রোভাইড করছি, তো আমার অবশ্যই চেক করে দেওয়া উচিত কোনটা তার জন্য উপযোগী। আমি তার বয়সের চাইতে বেশি যেটা তার জন্য যোগ্য না এরকম কিছু যদি তাকে দেই, তাহলে সেখানে শিশুর দোষ না দিয়ে অবশ্যই আমাদের দেওয়া উচিত যারা আমরা গার্জিয়ান আছি। তো আমি বলবো প্রযুক্তির ব্যবহারের এখানে প্রযুক্তির কোনো দোষ নেই, দোষও না, এটা হচ্ছে সমস্যাটা আমাদেরই, আমরাই ক্রিয়েট করি প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে। ধন্যবাদ। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আমাদের আলোচনা কন্টিনিউ করব। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।